খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কায়দায় হামলা করেছে ছাত্রদল। তবে ছাত্রদলের দাবি, এই হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুদ্দমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। গঙ্গা চুক্তি নবায়নে মার্চে ভারতে যাচ্ছে কারিগরি দল, সক্ষমতায় ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য, বিতর্কের অংশ হতে চায় না কমিশন। উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধ সহ ৫ দাবিতে উত্তাল কুয়েত, ক্লাস পরীক্ষাও বন্ধ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরো যা থাকছে: ইউক্রেন ইস্যুতে রুবিও লাভরভ সংলাপ সফল, বলছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করতে মার্চে ভারতে যাচ্ছে কারিগরি দল। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী বছরের মধ্যে নবায়ন হবে পানি বন্টনের চুক্তি, গুরুত্ব দেওয়া হবে দেশের স্বার্থ। তবে নদী বিশেষজ্ঞ আইনুন নিশাতের দাবি, এই দলের চুক্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। যৌথ নদী ব্যবস্থাপনায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে শুধু গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ঢাকা দিল্লির চুক্তি হয় ১৯৯৬ সালে। ৩০ বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬-এর ডিসেম্বরে। আগের শর্তে চুক্তি নবায়নের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, কিন্তু অন্তর্বর্তী সরকার চায় পর্যালোচনা। ২০২৬-এর মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ, সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব। তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময়ে হবে না, এটা তো মোটামুটি স্পষ্ট। উপদেষ্টা জানান, আগামী মাসে ভারত যাচ্ছে কারিগরি দল। নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, তাদের কেবল গঙ্গার পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য উপাত্ত বিনিময়ের ক্ষমতা রয়েছে, এর বাইরে কোনো এখতিয়ার নেই। ওই চুক্তি স্বাক্ষরের পরে অনেক মতামত এসছে, ওই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মতামত এসছে। এই সবগুলোকে বিবেচনায় নিয়ে টেকনিক্যাল কমিটি প্রাথমিক পর্যায়ে বসবে এবং সেই টেকনিক্যাল কমিটি বাংলাদেশে কাজ শুরু করেছে। তারা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতে যেয়ে তাদের যে কাউন্টার পার্ট তাদের সাথে কথাবার্তা বলা শুরু করে। এই কাজ কারিগরি কমিটির কাজ নয়। এই কারিগরি কমিটির সদস্য আমি অনেক 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 বছর ছিলাম, কিন্তু সিদ্ধান্তটা কারিগরি আলোচনার ভিত্তিতে হবে না। তাদের নির্দিষ্ট ম্যান্ডেট আছে, বন্টনের ব্যাপারে তাদের কথা বলার কোনো অধিকার নেই। এই বিশেষজ্ঞ মনে করেন, অভিন্ন নদী রক্ষায় দু দেশের উচিত যৌথভাবে কাজ করা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, তবে এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চায় বেইজিং। মঙ্গলবার বিকেলে চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে সংস্কার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুতই বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাণিজ্য, ঋণ সহায়তা, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা স্বাস্থ্যসেবা, সামরিক সহযোগিতা সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না বেইজিং।
সংস্কারের পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেটাই আমাদের আশা। বন্ধু দেশ হিসেবে চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও উন্নয়ন কামনা করে। তিনি আরও জানান, তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা রয়েছে দুদেশের মধ্যে, কিন্তু এটি সরকারি কোনো চুক্তি নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রস্তুত, তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশই উপকৃত হবে। তিস্তা প্রকল্পে বিপুল অর্থায়নের প্রয়োজন, তাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম। ঢাকা বেইজিংকে সরকারি পর্যায়ে এই সংক্রান্ত চুক্তি করতে হবে। আমরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছি। এদিকে কুনমিংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আগ্রহীরা সহজেই ভিসা পাবেন। বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে যেন একদিনের মধ্যে ভিসা পান, সে বিষয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই বাংলাদেশিরা চিকিৎসার জন্য যেতে পারবেন। ইয়াও ওয়েন বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংকট দ্বিপাক্ষিকভাবে সমাধানের পরামর্শ দেন তিনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের আধিপত্যকে সমর্থন করে না বাংলাদেশ, সবার স্বার্থে স্বার্থনির্ভর সমান্তরাল বন্ধুসুলভ সম্পর্ক করার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী ঢাকা। মঙ্গলবার সকালে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক এক আলোচনা সভায় এই কথা বলেন বিশিষ্টজনেরা। রাজধানীর ইস্কাটনের বিচ অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপ। নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। আলোচকরা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসাবে দেশ পরিচালনা করেছে। বর্তমানে দেশের পররাষ্ট্রনীতি হবে স্বার্থনির্ভর, সমান্তরাল, বন্ধুসুলভ। আমরা কার সাথে অ্যালাইন্ড হব, কতটুকু অ্যালাইন্ড হব, আমাদের অ্যালাইন্ড হতে হবে। আমরা প্রায় বলি না, খুব সভরেন কান্ট্রি, আমি চাইলে এটা করতে পারি, আমি চাইলে সেটা করতে পারি। আসলে আমরা পারি না। রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে এবং মেসেজ দেওয়া সমস্ত দুনিয়ার কাছে যে বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি অ্যান্ড পিপল আর বিহাইন্ড ইট। পররাষ্ট্রনীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির পররাষ্ট্রনীতি হলো বিদেশি সবাই বন্ধু, কেউ প্রভু নয়। আমরা 72 সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা দেশের সাথে যে ডিলিংস হবে, যে ট্রানজ্যাকশনস হবে, সেখানে সমতা নিশ্চিত করব, সেখানে আমরা ন্যায্যতা নিশ্চিত করব, সেটা রেসিপ্রোকাল হয়, সেটা উইন উইন হয়। বক্তারা বলেন, ফরেন পলিসি শুধু নয়, রিপাবলিক হয়ে ওঠার লড়াইয়ে রাজনৈতিক দলগুলো গত 53 বছর ধরে ব্যর্থ হয়েছে। কি করব এবং কি করব না, সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি। তাই বাংলাদেশ 2 এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না। পুরো আয়োজন জুড়ে গণতন্ত্র ও মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতি সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। করতে পারি কালচারাল, এডুকেশন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টিতে সুযোগ করে দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিস্তা বাঁচাই আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, তিস্তার ন্যায্য হিস্সার দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। উত্তরাঞ্চলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে 48 ঘণ্টার কর্মসূচি পালন করে বিএনপি। 5 জেলার 11টি স্থানে 300 কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে আওয়ামী লীগ গত 15 বছরে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্সা আদায় করতে পারেনি। তারেক রহমান বলেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক অঙ্গনে দাবি তুলে ধরা হবে। পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার নির্বাচন প্রসঙ্গ এলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন মন্তব্য করে তারেক রহমান বলেন, এর সুবিধা পেয়ে যাবে সাবেক স্বৈরশাসক ও তাদের সহযোগীরা। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারে যাওয়ার ইচ্ছা থাকলে পদ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। সভায় বিএনপি মহাসচিব বলেন, জাতীয় সরকার নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সংস্কারের নাম করে অধিকার পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় চলছে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার করবে জনগণ ও তাদের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যান করতে চাই, উপদেষ্টা করতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে দল করতেছেন, দল করেন, নির্বাচন করেন, জনগণের সঙ্গে আছেন। পুরো পরিষ্কার করা, এখানে তো রাগ জাগ নাই। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, এ নিয়ে আলোচনার মাধ্যমে সরকার সংসদ নির্বাচনে কালক্ষেপণ করছে বলে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই বক্তব্য দেন জোটের নেতারা। তারা বলেন, কালক্ষেপণ করলে তা হবে সরকারের জন্য আত্মঘাতী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার ও সিনিয়র সচিব অংশ নেন। বৈঠক শেষে বাম জোটের নেতারা বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইসি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, কোনো অজুহাতে সময় নষ্ট করা যাবে না। নির্বাচনে যাতে সবাই সমান সুযোগ পায় সেটিও নিশ্চিতের দাবি জানায় বাম জোট। লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন, আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে ততই নানা জটিলতা দেশে বাড়বে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যার অপরাধে জড়িত নন তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এদিকে সাবেক আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। বিভাগীয় কমিশনাররা সম্মেলনে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নানা সংকটের কথা তুলে ধরেন ডিসিরা। সমাধানে নানা দিক নির্দেশনা দেন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মতবিনিময়ে আইন উপদেষ্টা বলেন, অতীতে ডিসিদের দিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। আগামীতে এমন নির্যাতন এড়াতে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজের আহ্বান জানান তিনি। আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে জোর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক। যারা অন্যায় করেনি তারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে এলে বাধা নেই সরকারের। আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। শেষ দিনে স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে হয় মতবিনিময়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকেই নির্বাচনী কর্মকাণ্ডে ডিসিদের অংশ ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই আহ্বানের কথা জানান। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে তার অংশ হতে চায় না নির্বাচন কমিশন। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের নির্বাচনী আইন সর্বোচ্চ প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে তারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। একই সাথে নির্বাচন কমিশন থেকেও আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তিনি জানান, নির্বাচন কমিশন জাতিকে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না। আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কায়দায় ছাত্রদল হামলা করেছে, এই অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বলছে হামলায় তৃতীয় পক্ষ জড়িত। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দুই সংগঠন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমাবেশ। রাত ৮টার দিকে এই কর্মসূচিতে অংশ নেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। হুঁশিয়ারি দেন, কেউ ফেসিবাদী আচরণ করলে ছাত্রলীগের মতোই পরিণতি হবে। তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ আছে ছাত্র সমাজ। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। পরে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলন। রাত ৯টার দিকে রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সভাপতির দাবি, কুয়েটের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত, কোনো ফাঁদে পা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অপরাপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2 গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও ভিসির পদত্যাগ সহ 5 দাবিতে
আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা তাদের। মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর হামলা করে আরেকটি পক্ষ। সংঘর্ষ জড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরেও। এতে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হয়। পরে রাতে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীদের একাংশ কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি এবং ভিসি ও প্রভিসি পদত্যাগ সহ 5 দফা দাবি জানান তারা। 19 তারিখ 1টা পর্যন্ত সময় দিয়েছি দাবি সম্পূর্ণ করার জন্য। সকালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, কারণ আমরা চাই একটার মধ্যে দাবিগুলো পূরণ হয়ে যাক। কারণ আমরা বিলিভ করি দাবিগুলো অনেক কঠিন কিছুও না, পূরণ করতে বেশি সময় লাগার মতও না। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কুয়েট এলাকা থেকে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। যে কারোর সাথে কথা এক একজনের এক একটা ভাষ্য, যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী দিকে টার্ন নিয়েছে। সংঘর্ষের ঘটনায় নগরীর শিববাড়ি মোড়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, কুয়েট ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন? ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? আমরা সকাল থেকেই কুয়েটের সামনে অবস্থান করছি। তো আমরা যেটা দেখেছি যে আসলে কুয়েটের অবস্থা কিন্তু ক্যাম্পাসের অবস্থা থমথমে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং আমরা সকাল থেকে দেখেছি অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করছে। তাদের সাথে আমরা কথা বলে তারা যেটা বলেছেন যে নিরাপত্তা জনিত কারণেই তারা ক্যাম্পাস ত্যাগ করছে। তাদের গতকাল যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু তারা অনেকটাই শঙ্কিত, আর যে কারণে তারা আসলে ক্যাম্পাসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলে তারা ক্যাম্পাস ত্যাগ করছে। আর গতকাল সংঘর্ষের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের যে প্রেস ব্রিফিং হয়েছিল, প্রেস ব্রিফিং তারা 5 দফা দাবি দিয়েছিল এবং সেই 5 দফা দাবির মধ্যে যেটা ছিল যে 28 তারিখ পর্যন্ত কুয়েট সহ কুয়েটের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকতে হবে পর্যাপ্ত নিরাপত্তার জন্য। এরপরে যেটা ছিল হচ্ছে কুয়েট শিক্ষক কর্মচারী কেউ যদি রাজনীতির সাথে জড়িত থাকে তাদেরকে গতকালকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার দায়ভার কুয়েট কর্তৃপক্ষ বহন করবে। এর পাশাপাশি গতকালের ঘটনার দায় নিয়ে ভিসি প্রভিসি পরিচালক পদত্যাগ করতে হবে এবং আজ 1টার মধ্যে এই দাবিগুলো মানতে হবে এবং যত সময় না মানা হবে অর্থাৎ 1টা পর্যন্ত আজকে থেকে কিন্তু সকল ক্লাস পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তো এই ঘটনার পর থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি আসলে ক্যাম্পাস অনেকটাই থমথমে এবং স্বাভাবিক যে একটা অবস্থা থাকে সেই স্বাভাবিক অবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা ক্যাম্পাসের আশেপাশে দেখেছি। সকালে আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছিলাম, নৌবাহিনীর সদস্যদের দেখেছিলাম, পুলিশও ছিল। যদিও এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের দেখছি না, পুলিশের উপস্থিতি রয়েছে ক্যাম্পাসের সামনে আছে, কুয়েটের সামনে পুলিশ অবস্থান করছে। তো এই হচ্ছে অবস্থা। এর পাশাপাশি আরেকটা কথা একটু বলে রাখি, ছাত্রদল থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের একটা প্রতিনিধি আজ কুয়েট পরিদর্শন করবে এবং পরিদর্শন করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার বিষয়ে একটা নির্দেশনা রয়েছে। তো সব মিলে আমরা যেটা দেখছি যে স্বাভাবিক যে অবস্থা থাকে সেই স্বাভাবিক অবস্থা কিছুটা হলেও আসলে বিঘ্নিত হয়েছে, কিছুটা হলেও সেই স্বাভাবিক যে কর্মচাঞ্চল্য থাকে সেটা নেই। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাসের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় 9 ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন। বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা। শিক্ষার্থীরা আবেদন করলে পুনঃতদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের।
স্বৈরাচারের চিহ্ন দাবি করে 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনের নৌকার প্রতিকৃতি ভাঙার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় অসদাচরণের অভিযোগ এনে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রী। প্রায় 1 সপ্তাহ পর ওই ছাত্রীকে স্থায়ী এবং আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের অভিযোগ তাদের। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে তবে প্রধান পক্ষর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখনো অফিসিয়ালি চিঠি পাইনি, তার মানে এখনো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না এবং আমরা যে এই যে আমাদেরকে হেনস্থা করে এটার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়েছে সাবেক শিক্ষার্থীরাও। এমন তড়িৎ গতিতে এটার বিচারটা করা হলো যে এখানে যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করতেছি তাদের সাথে অবিচার করা হয়েছে। এগুলো হতো না যদি প্রশাসন দায়িত্ব নিত, এবং এখনো প্রশাসন এখানে ঝামেলা করে যাচ্ছে, তারা বিভিন্ন কটূক্তি করছে। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের কারণে আমি প্রক্টর হয়েছি। যখন শিক্ষার্থীরা আসলে সেভাবে চাইবে যে আমি সরে যাই, তাহলে আমি সরে যাবো। হুট করে একজন যদি তার সাথে মিলিয়ে বলে যে আপনি সরে যান, সেটা তো অন্য বিষয়। আন্দোলন নয়, শিক্ষার্থীদের প্রশাসনের কাছে আপিলের পরামর্শ প্রভিসির। যদি মনে করে যে তারা এফেক্টেড হয়েছে, তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, তারা আন্দোলনের পথ অবলম্বন না করে সুপরামর্শ দেওয়া উচিত যে শিক্ষার্থীদেরকে আবেদন করার এই ডিসিশন রিভিউ করার জন্য। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সর্দার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। জুয়েল বরিশালের মৌলাদি উপজেলার রামচর গ্রামের হাকিম সর্দারের ছেলে। তিনি পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকতেন। এদিকে সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার পর আহত বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিল্লাল হোসেন রূপগঞ্জের কর্নগপ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি ইট বালুর ব্যবসা করতেন। রাইড শেয়ারিং কোম্পানি পরিচালনায় নিয়ম না মানলে তা বন্ধ করে দেওয়া হবে। একইভাবে ড্রাইভারদেরও নজরদারিতে আনার তাগিদ দিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। মঙ্গলবার রাজধানীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় জানানো হয়, উবার দেশের অর্থনীতিতে 5,000 কোটি টাকার বেশি অবদান রেখেছে। 2016 সালে যাত্রা শুরু করে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। একই সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান উবার বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ওভাই, পিকমি, সহজসহ 15টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। যদিও এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়ে কার্যক্রম শুরু না করায় বন্ধ হয়েছে, আবার অনেকে প্রতিষ্ঠান লোকসানে বন্ধ হয়েছে। ট্রাফিক বিভাগের হিসেবে রাজধানীতে রাইড শেয়ারিং করে মোটরসাইকেল চালাচ্ছেন 4 লাখেরও বেশি চালক, প্রাইভেট কার সহ যা আরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট এর তথ্য বলছে, উবার চালকরা তাদের অন্যান্য বিকল্প কর্মসংস্থানের তুলনায় 42% বেশি আয় করছেন। তবে রাইড শেয়ারিং কোম্পানি এবং চালক উভয়ে যাত্রী সেবার নিয়ম না মেনে কাজ করছেন। অভিযোগ খোদ বিআরটি এর চেয়ারম্যানের। উবার রাইড শেয়ারিং চালানোর জন্য সে হয়তো অ্যাপস নিয়েছে, অনুমতি নিয়েছে, কিন্তু সে আর চালায়নি। আমরা তাদেরকে বন্ধ করেছি, ফিজিক্যালি তাদের অফিস টফিস বন্ধ করে দিয়েছে, এমন ঘটনা আছে। তো আমরা যারা এই করছে এই মানবে না, যারা তাদেরকে ওগুলো বন্ধ করে দিই। অনুষ্ঠানে বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিলে আস্থা হারাবে রাইড শেয়ারিংয়ের উদ্যোগ। মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় একে আরও সহজলভ্য করার তাগিদ তাদের। নারী ড্রাইভার এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে শুধু উবার নয়, অন্যান্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের পাশাপাশি সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে। রেভিনিউ আর্ন করলাম আর সেটার কনটেক্সটে না। Hence, it's a very, I think, holistic view to see how the impact is happening to the economy.
কমিশন বেশি নেওয়া, অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া সহ নানা অভিযোগে বর্তমানে চালকরা অ্যাপে না গিয়ে গন্তব্য যেতে চুক্তিভিত্তিতে আগ্রহী বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি এবং স্থিতিশীলতা রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে টাস্কফোর্সের কোনো সুপারিশ বাস্তবায়ন হবে না, এমনটাই মনে করছেন বিনিয়োগকারীরা। তাদের মতে মার্জিন ঋণ নিয়ে টাস্কফোর্সের সুপারিশ বৈষম্যমূলক। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে শেয়ারবাজারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য টাস্কফোর্সের সুপারিশ কার্যকর ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে গেল বছরের 7 অক্টোবর 5 সদস্যের পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রায় 4 মাস পর মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস নিয়ে সুপারিশ জমা দেয় তারা। পুঁজিবাজারে যাদের বিনিয়োগ 10 লাখ টাকার কম এবং নিয়মিত আয়ের কোনো উৎস নেই, তাদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করে টাস্কফোর্স। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠান প্রয়োজন হলে ঋণ গ্রহীতার শেয়ারগুলো ফোর্স সেল করতে পারবে বলেও প্রস্তাব রাখা হয়। জেড ক্যাটাগরি এখন অস্থিরতা আছে, প্রথমত এটাকে সমস্যা করার দরকার ছিল। দ্বিতীয়ত ম্যানিপুলেশন যারা করছে বিভিন্নভাবে তাদেরকে জবাবদিহিতার আওতা আনা দরকার ছিল। একদিকে কারসাজি করার সুযোগ দিবেন, আরেকদিকে টাস্ক ফোর্স গঠন করে এই ধরনের হাস্যকর এজেন্ডা নিয়ে আসবেন। আসলে এটা কোনো দিন এ মার্কেট ঠিক করতে পারবে না। নিয়ন্ত্রক সংস্থা বলছে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে পুঁজিবাজার। স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে যেসব সুপারিশগুলো আসবে সেগুলো যদি আগামীতে খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে মার্কেটে ভালো কিছু দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা, এবং এর মাধ্যমে পুঁজিবাজারের যে আগামীতে গ্রোথ হবে সেই গ্রোথটা সাস্টেনেবল। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলো দর হারালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই জেড ক্যাটাগরি ইস্যুতে টাস্কফোর্সের প্রস্তাব পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। সেটেলমেন্ট পিরিয়ডের চেঞ্জ সংক্রান্ত তাদের যে একটা ঝুঁকির মধ্যে পড়ছে সেই বিষয়গুলো আমরা আশাবাদী যে এক্সচেঞ্জ থেকে অথবা টাস্কফোর্স থেকে যদি কোনো সুপারিশ আসে তার মাধ্যমে এটা দূর করা হবে। এর আগে মোট 17টি কার্যপরিধি নির্ধারণ করে কাজ শুরু করে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1000 টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত 60 দিনের পরেও আরও 14 দিন চলেছে আখ মাড়াই। গত 1.5 যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার 1000 টন বেশি। 60 কার্যদিবসের 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত 29 নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট 74 দিন চলেছে মাড়াই। আর 5130 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে 6149 টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় 1,08,000 মেট্রিক টন। প্রতি বছর গড়ে 10 কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রের দেওয়ার মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনিকলে আখ মাড়াইয়ের কাজ করেন 700-র বেশি মৌসুমী শ্রমিক। মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরো উৎপাদন করা যায় তাহলে 12 মাস চলবে। আমার মিলটা আরো ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য 300 থেকে 350 টাকা করা হয় তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই, এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনিকলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় 77 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার 21শে ফেব্রুয়ারিতে চট্টগ্রামের কেসি দে রোডের নতুন শহীদ মিনারের শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। নির্মাণ কাজ শেষ হলেও নকশাসহ নানা বিতর্কে বন্ধ ছিল স্থাপনাটি। 4 বছর পর আবারও নতুন কমপ্লেক্সে ফিরেছে ভাষা দিবসের আয়োজন। এরই মধ্যে উদযাপন প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন।
2018 সালে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পে গণগ্রন্থাগার ও শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু 2023 সালে সেটির নকশা নিয়ে আপত্তি তোলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে নকশা সংশোধনের সুপারিশ করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদনের প্রস্তাব দেয় সিটি কর্পোরেশন। আলটিমেটলি সেটাও হয়ে যাবে, বাট এর মধ্যে আমাদের কাজ চলুক। এখন যে ডিজাইনটা হয়েছে সেভাবে আলটিমেটলি মানুষ তো চায় এখানে আসতে, এবং তাদের যে আগ্রহ আছে সেটাকে আমরা বন্ধ করে রাখবো কেন, এবং এটা আমাদের একটা ঐতিহ্য। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয় 232 কোটি টাকা, পরে খরচ বাড়িয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। শহীদ মিনার যে প্রাণের দাবি যে সবাই এই জায়গায় ফুল দিতে চায় আসলে, তো আমরা এবার ফুল দিব। এখানে ফুল দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ যে পরবর্তীতে যে এটা হাইট বৃদ্ধি, সেটা আমাদের পরিকল্পনায় আছে যে আমরা এটা হাইট বাড়াতে পারবো। নগরীর কেসিদে রোডে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1962 সালে, পরে 1974 সালে এর নতুন রূপ দেওয়া হয়। নির্মাণ কাজের জন্য 2021 সাল থেকে চট্টগ্রাম নগরীতে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিকল্পিত উদ্যোগ না থাকায় 8 বছরেও সফল হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। শিক্ষকরা বলছেন, প্রশিক্ষিত শিক্ষক না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে মাতৃভাষায় পাঠদান, অন্যদিকে মূল্যায়নের সুযোগ না থাকায় আগ্রহ কমেছে শিক্ষার্থীদেরও। শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তাদের। 2017 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় সরকার। সে বছরই খাগড়াছড়িতে চাকমা, ত্রিপুরা ও মারমা ভাষায় লিখিত বাংলা, ইংরেজি ও গণিত বই বিতরণ শুরু হয়। তবে শুরু থেকেই পরিকল্পিত উদ্যোগ না থাকায় মাতৃভাষায় পাঠদান সফল হয়নি। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 3 ভাষায় বই বিতরণ হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। প্রশিক্ষণ অভাবে কোনো ক্লাস নিতে পারতেছে না, শিক্ষক প্রশিক্ষণ নাই এবং ছাত্রদের পড়ানো হয় না। এইভাবে হলে আমাদের ত্রিপুরার সাথে কখনো এরা শিখতে পারবে না। শিক্ষকরা বলছেন, পাহাড়ি বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী থাকলেও শিক্ষক পদায়নের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হয় না। এর ফলে একদিকে মাতৃভাষা পাঠদান নিশ্চিত করা যায় না, অন্যদিকে বছর শেষে শিক্ষার্থীদের মাতৃভাষার উপর দক্ষতা মূল্যায়নের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেও তেমন আগ্রহ তৈরি হয় না। সঠিকভাবে এদেরকে পাঠদান দিতে পারি না এবং এটার মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই। মাতৃভাষা পড়াতে গেলে যে স্কুলগুলোতে এই ধরনের শিক্ষার্থী আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, আমার মনে হয় যে 3 সম্প্রদায়ের শিক্ষক থাকলে তারা আলাদা আলাদাভাবে মাতৃভাষাতে পড়াতে পারবে। মাতৃভাষায় পাঠদানের সংকট নিরসনে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পাঠদানের যে সমস্যা, ওই ভাষাভাষী শিক্ষক আছে, বাট শিক্ষকদের হয়তো প্রশিক্ষণটা নাই। আমরা এই বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা তাদেরকে অবহিত করেছি। এবছর খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 3 সম্প্রদায়ের মাতৃভাষায় রচিত প্রায় 74,000 বই বিতরণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।